আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন চলছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে সমাধিস্থল। প্রচণ্ড শীত উপেক্ষা করেই দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করছে। সবার প্রত্যাশা, খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে বাস্তবায়ন করবেন তার সন্তান তারেক রহমান। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কবর জিয়ারত, দোয়া মুনাজাত আর কুরআন খতমের মধ্য দিয়ে তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে। লাখো মানুষের উপস্থিতিতে বুধবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, এই মুহূর্তে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, বুধবার খালেদা জিয়াকে সমাহিত করার পর আজ রাষ্ট্রীয় শোক দিবসের শেষ দিন। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ শীত উপেক্ষা করে আসছে। এখনকার চিত্র আসলে কেমন দেখছেন? সমবেত মানুষ আসলে কি বলছে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার শ্রদ্ধা তার সমাধিস্থলে আসছেন নেতাকর্মীরা। তাকে শ্রদ্ধা জানানোর জন্য। বেগম খালেদা জিয়া যে এত জনপ্রিয় একজন ছিলেন নেত্রী এবং সবার যে ভালোবাসার একটা আস্থার স্থল ছিলেন, এই কারণে কিন্তু সবাই এখানে ছুটে আসছেন। এবং আপনাকে যদি একটু দেখায় যে এখনকার যে পরিস্থিতি, সেটি হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে ভিভিআইপি কেউ একজন এখানে আসবেন, এজন্য এই সমাধিস্থলটি আস্তে আস্তে একটু সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদি কিছুক্ষণ আগে এখানে অনেক নেতাকর্মীরা ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, সেখান থেকে তাদেরকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাকে বলে রাখি, যারা এখানে এসেছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, তারা একটু কষ্টের কথা জানাচ্ছেন যে তিনি যদি বেঁচে থাকতেন, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন, সবাই তারা আশা করেছিলেন যে সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হবে, জয়ী হওয়ার পর তিনি সরকার গঠন করবেন এবং তার নেতৃত্বেই একটি যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, অর্থাৎ আশা করেছিলেন তার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠন হবে, এগিয়ে যাবে, গণতান্ত্রিক ধারাটি তিনি দেখে যেতে পারবেন, সেই প্রত্যাশা অনেকে করেছিলেন। যেটি এখনো হয়নি, তবে তারা শপথ নিচ্ছেন এবং তার যে আদর্শ, তার যে মূল্যবোধ, সেটি তারা লালন করতে চাচ্ছেন এবং তার যে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশা তারা করেছেন। এবং আপনি যেটি খবরে বললেন যে 3 দিনের যে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে, তার কিন্তু আজকে শেষ দিন। এবং আজকে আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ বাদ জুম্মা সারা দেশের মসজিদে দোয়া হবে এবং অন্যান্য উপাসনালয়গুলোতেও কিন্তু প্রার্থনার আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন তার সমাধিস্থলটি ধোয়া মোছার কাজ করা হচ্ছে, যেহেতু ভিভিআইপির কেউ একজন এখানে আসবেন। যদিও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কে আসছে, তবে সব কিছু মিলে যেটি দেখা যাচ্ছে যে যেহেতু একটু ভিআইপি আসবেন, এই জন্যই এখানকার যে পরিবেশটি যাতে একটু ভালো থাকে সেই বিষয়টির চেষ্টা করা হচ্ছে। এবং নেতাকর্মীদেরকে সড়কের সামনে অবস্থান করতে বলা হয়েছে, তারা সেখানে অবস্থান করছে। আমরা এখন এখানে অবস্থান করছি। সারাদিন কারা কারা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের প্রতিক্রিয়া, সেগুলো আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সর্বশেষ খবর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দল বিএনপির নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের গুণ ও গ্রহণযোগ্যতা বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেছে, বারবার ক্ষমতায় বসিয়েছে। এমন একটি দলকে সামনে এগিয়ে নিতে তারেক রহমানের প্রত্যয়কে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। দূর থেকে 17 বছর ভার্চুয়ালি নেতৃত্ব দিলেও এখন উপস্থিত থেকে দল পরিচালনার ক্ষেত্রে চাটুকাররা ভিড় করতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ গুণীজনদের। রিপোর্ট করেছেন ফাহাদ মোহাম্মদ। ১/১১ সরকারের দমনপীড়ন এবং পরবর্তীতে শেখ হাসিনার জিঘাংসার কারণে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকতে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে সাজানো ও মিথ্যা মামলায় সাজা দেওয়ার পর দল পরিচালনার দায়িত্ব পড়ে তারেক রহমানের উপর। অনলাইন মাধ্যমে দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ধরে রেখেছেন ঐক্য। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের যে স্রোত নামে তা অবিস্মরণীয়।
সংক্ষিপ্ত ভাষণে যে প্রত্যয়ের কথা বলেছেন তা বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবাইকে নিয়ে তিনি কাজ করবেন, সবার সহযোগিতার মাধ্যমে তিনি কাজ করবেন। এটা পুরোটাই নির্ভর করবে তিনি আসলে বাস্তবে তিনি যে কথাগুলো এখানে বলেছেন সেই কথাগুলো তিনি মানবেন কিনা। আশা করি তিনি মানবেন, মেনেই তিনি কাজ শুরু করবেন এবং বিশেষ করে এক্ষেত্রে তার দল তাকে কিভাবে সহযোগিতা করে, দল কি তার উপরে কোনো চাপ সৃষ্টি করে নাকি তাকে সহযোগিতা করে, সেটাই কিন্তু দেখার বিষয়। এইটা হচ্ছে আমার ধারণা একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা দায়িত্বশীল আচরণ করবার পরামর্শ। আই হোপ দ্যাট ইট অলসো ইনক্লুডস তার ওন পার্টি, কারণ ওনার পার্টিরও দায়িত্বশীল আচরণের একটা প্রয়োজন আছে। আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনেছি, সেগুলোকে অ্যাড্রেস করলে আরও ভালো হতো। এনিওয়ে, তো আমি ওই রেসপন্সিবিলিটির জায়গাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, এবং একই সাথে আমার ধারণা বিভিন্ন সিভিল সোসাইটি গ্রুপগুলো আছে, ব্যুরোক্রেসি আছে, আর্ম ফোর্সেসের লোক আছে, আপনার সবার সহায়তাই লাগবে। এই বিভিন্ন গোষ্ঠীগুলোর সহায়তাই হচ্ছে গিয়ে তিনি হয়তো আশা করছেন। অতীতের হাওয়া ভবনকে ঘিরে ঘুষ দুর্নীতির অপবাদ খোঁচানো, নেতাকর্মীদের চাটুকারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে তারেক রহমানকে বলিষ্ঠভাবে শক্ত হাতে নেতৃত্ব চালিয়ে নিতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি অবশ্যই পূর্বের যে হাওয়া ভবনের লেগেসি এটা তিনি নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবেন না। সেটা হলে তো বিএনপির রাজনীতির জন্য এটা হবে আরেক ভয়াবহ অধ্যায়। এইটা নির্ভর করবে যে ওনার পার্সোনালিটির উপরে। যদি তিনি চাটুকারদের কথা মতো চলা শুরু করেন তাহলে কিন্তু তিনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, তাকে ব্যর্থতার দিকেই যেতে হবে। মানুষ আসলে এখনো খুব ভালোভাবে তারেক রহমানকে অ্যাজ আ পার্সন জানার সুযোগ খুব একটা হয়নি। সো প্রথমত সেই সুযোগটা তৈরি করতে হবে। এটার একটা প্রজেকশনের একটা ব্যাপার আছে, যে বাকি দলগুলো বিএনপিকে একটা সার্টেন ওয়েতে প্রজেক্ট করার চেষ্টা করবে, বিএনপি বাকি দলগুলোকে একটা সার্টেন ওয়েতে প্রজেক্ট করার চেষ্টা করবে এবং মানুষজনের কাছে বিক্রি করার চেষ্টা করবে যে কোন প্রজেকশনটা রাইট। জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সব দলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে ইঙ্গিত তারেক রহমান দিয়েছেন তার বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মত দেন রাজনৈতিক বিশ্লেষক এই শিক্ষকরা। তারেক রহমানকে একদিকে জুলাইকে উনি কোনোভাবেই ডিজোন করতে পারবেন না। নির্বাচন পরবর্তী সময়ে আমার রাজনৈতিক সামাজিক জীবনের চেহারাটা কীরকম হবে, অর্থনীতি ঠিকভাবে চলবে কিনা, সেই শঙ্কাটাও ওনাকে হচ্ছে গিয়ে অ্যাড্রেস করতে হবে। মানে এই দুইটাকে উনি কীভাবে পারফেক্টলি ব্লেন্ড করতে পারবেন, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষের কাছে সহজবোধ্য ভাষায় যাতে মানুষ রিলেট করতে পারে, সেইটা আমার ধারণা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। আমরা তার মধ্যে যে পরিবর্তনের যে বিষয়টা দেখেছি, যে ওনার যে আত্মসংশোধনের যে বিষয়টা আমরা দেখেছি, এ থেকে তো আশাবাদী হওয়ার যায় যে তিনি হয়তো মানে ওই রকম রাজনীতিবিদ হবেন না যাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল থাকবে না। আসন্ন নির্বাচনে বিভিন্ন আসনে নমিনেশনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখা হবে তারেক রহমানের জন্য অন্যতম চ্যালেঞ্জ, এমনটাই বলছেন দুই রাজনৈতিক বিশ্লেষক। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি, জামায়াত আর বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন। সে সময় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে সমঝোতা না হলে বিপদ বাড়তে পারে ধানের শীষের। মনোনয়ন জমার শেষ দিনে এনসিপিকে জোটে পাওয়ায় নিজেদের এগিয়ে রাখছে জামায়াত। এদিকে আর্থসামাজিক উন্নয়ন আর খেটে খাওয়া মানুষের পাশে থাকা প্রার্থীদের বাছাই করতে মুখিয়ে আছে নাসিরনগর উপজেলার ভোটাররা। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন রনি রায়হান। প্রকৃতির নিয়মেই ভোরের আলো ফোটে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে। শরীর হিম করা বাতাসে চাদর মুড়ি দিয়ে কৃষকের দল তখন মাঠে। এভাবেই দিন সপ্তাহ পেরিয়ে মাস শেষ হয় তাদের। ভোটের বছর এসেছে, আসছে নতুন সময়। পালাবদলের এই সময়ে এ অঞ্চলের মানুষের ভাবনা জুড়ে ভোট। আবার অনেকের মনে আছে শঙ্কার কালো মেঘ। ওয়ান তো আর বোঝা যাইতেছে না গ্যাঞ্জাম কি হয় নাকি, এটা তো আর কোন জানা। তবে সুস্থ বুড়ো আড়াই তো সকলেই চায়। রাস্তা একটা ভাঙে দিচ্ছে বাড়ির ভিতরে আমি না, এই রাস্তাটা ইয়েটা করে দিব। ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বরাবরই ছিল পতিত আওয়ামী লীগের দাপট। এবার তাদের অনুপস্থিতিতে সে জায়গা নিতে পারে বিএনপি। তবে সেখানে বড় বাধা 10 দলীয় জোটের প্রার্থী ছাড়াও নিজেদের দলের বিদ্রোহী প্রার্থীরা। সাবেক ও বর্তমান বিএনপির 2 নেতাসহ বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া একজন প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন এ আসনে। আলোচনা আছে দলীয় ঐক্য নিশ্চিত না হলে বিপাকে পড়তে পারে বিএনপির মনোনীত প্রার্থী।
2001 সালেও একজন লোক এখানে স্বতন্ত্র হিসেবে 200 ভোট পাইছিল দলের বাইরে যাইয়া। এইবারও যদি কেউ এরকম দুঃসাহস করতে চায় সেক্ষেত্রে তার পরিণতি এটাই হবে। আমাদের এখানে ইসলামিক দলগুলো মোটেও শক্তিশালী না, আর যেগুলো হয়েছে এটা হলো আমি আসলে এই আমাদের এখানে যে দলগুলোর জোট হয়েছে এই জোটের প্রার্থী যারা আছে এরকম প্রচারণাও দেখতেছি না বা চোখে পড়ার মতো তেমন কোনো কিছু নাই। ইনশাল্লাহ তারাও আমাদের জন্য নির্বাচনে কোনো শক্ত প্রতিপক্ষ না। তবে অন্য প্রার্থীদের নিয়ে ভাবতে চান না জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোট। তাদের এই যে বহুদা বিভক্তিটা এটা আমার জন্য এটা একটু হইলো প্লাস পয়েন্ট। আমাদের যে সমীকরণটা হয়েছে 8 দল মিলে 10 দল, আমরা আশা করি যদি আমরা চেষ্টাটা সফল হয় এবং হবে বলে আমরা বিশ্বাস করি, তাহলে একটা ফলাফল ইসলামের পক্ষে আসতে পারে। 2,73,186 জন ভোটারের মধ্যে প্রায় 1.5 লক্ষ ভোটার আছে সনাতন হিন্দু সম্প্রদায়ের। ভোটের মাঠে এসব সমীকরণকেও আমলে নিয়ে মাঠ গোছাচ্ছেন প্রার্থীরা। স্বাধীনতা পরবর্তী সময়ে নাসিরনগর উপজেলার এই আসনটিতে কখনোই জয় পায়নি বিএনপি। এবারও জয়ের সেই সুযোগ নষ্ট হতে পারে দলীয় কোন্দলের কারণে। দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী ঠেকানো বিএনপির জন্য মূল চ্যালেঞ্জ। তবে এই সকল সমীকরণের বাইরে 10 দলীয় জোট, আর তাতেই জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী তারা। এবার সংঘাতবিহীন শান্তিপূর্ণ ভোটের অপেক্ষা সবার। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, নাসিরনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া। সারা দেশে জেঁকে বসেছে শীত। নতুন বছরের শুরু এবং পৌষের মাঝামাঝিতে শীতে বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় পঞ্চগড় ও দিনাজপুরে শীতের প্রকোপ বেশি। এছাড়া গাইবান্ধা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বেশি কষ্টে রয়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কুয়াশার কারণে ছোট বড় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। এতে বিপাকে চালক ও পথচারীরা। ঘন কুয়াশা ও শীতের তীব্র দাপটে গরম কাপড়ের অভাবে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। দিনাজপুর থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। আমরা তার কাছ থেকে জানবো দিনাজপুরের শীত পরিস্থিতির খবর। ফারুক, দিনাজপুরের শীতের প্রকোপ এবং সেখানকার জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? শোভন, আজকে দিনাজপুরে তাপমাত্রা বিরাজ করছে আপনার 10.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল এর চেয়ে বেশি অর্থাৎ 9.7 ডিগ্রি সেলসিয়াস। আপনার সুখের খবর বলতে আপনার গতকাল 1 তারিখ ছিল, আজকে 2 তারিখ। আপনার সূর্য দেখা দিয়েছে। সূর্য দেখা দেওয়ার কারণে কিন্তু আপনার এই শীতের তীব্রতা অর্থাৎ বিশেষ করে দিনের বেলায় আপনার সূর্য দেখা দেওয়া কিন্তু মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন, এই সূর্য ওঠার কারণে শীতের তীব্রতাটা কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে আপনাকে বলে রাখি যে এখানে আপনার হিমালয় থেকে যে উত্তরের যে হিমেল বাতাসটি আসে, এই হিমেল বাতাসে কনকনে বাতাসের কারণে মানুষের কিন্তু জুবুথুবু অবস্থা। আর আপনার এই সন্ধ্যা 5:30 6টার পর থেকে কিন্তু এই যে ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং এটি সকাল পর্যন্ত বিরাজ করে। আর বিশেষ করে যে সমস্ত চর অঞ্চলের মানুষ রয়েছেন, নদী পাড়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে গরম কাপড়ের অভাব রয়েছে এবং আপনাকে এই 26 সালের শুরুতে যেহেতু আপনার সূর্য উঠছে, সে কারণে কিছুটা স্বস্তি পেয়েছে নিম্ন আয়ের মানুষ। আর আপনার যানবাহন চলাচল করছে কিন্তু হেডলাইট জ্বালিয়ে। তাই সব কিছু ঠিক, মানে কি শীতের তীব্রতা যেমন বেশি রয়েছে, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু শীতজনিত রোগ, হুপিং কাশি, বুকে শ্বাসকষ্ট সব বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং হাসপাতালে সেবা দিতে গিয়ে কিন্তু যারা নার্স রয়েছেন, সিস্টার রয়েছেন, তাদের কিন্তু মানে অনেক কষ্ট পেতে হচ্ছে। তাই আমি দিনাজপুর আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ রয়েছেন তোফাজ্জল হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে জানুয়ারি মাসটা পুরোটাই কিন্তু শীতের তীব্রতা বিরাজ করবে, শৈত্যপ্রবাহ চলবে, কখনো মৃদু শৈত্যপ্রবাহ চলবে। তো সব কিছু মিলিয়ে শীতের তীব্রতা কিন্তু দিনাজপুরে রয়েছে। তা আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে শীতের সর্বশেষ সংবাদ। শোভন।
দর্শক, এই সাথে শেষ করছি সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।